শেহরিনের জামাইয়ের মতো কি সবাই নাকি, যে বউকে আদর যত্নে গাড়িতে তুলে বসাবে? আমি যদি ওরকম কান্না করি, কেউ যদি আমাকে না ছাড়িয়ে গাড়িতে তোলে, তাহলে তো সারা দিন আমার কান্না করতে হবে। দেখা গেল জামাই নিজেই লজ্জা পেয়ে আগে আগে গাড়িতে বসে আছে। এমনও তো হতে পারে তোর কান্না দেখে তোর জামাই কান্নাও করছে। ছি, জামাইটা কি কান্না করে? করতেই পারে, এত ভালোবাসা। সান্নিধ্যের পকেটে থাকা ফোনটা মৃদুভাবে ভাইব্রেট হতেই সে উঠে দাঁড়ায়। ফোনটা বের করে মাত্র আসা মেলগুলো চেক করতে করতে বলে, যা, এখন ঘুমিয়ে পড়, কালকে ভার্সিটি নেই। আছে। ঠিক আছে, যা। কালকে বাবা আম্মার সাথে এটা নিয়ে আলোচনা করা যাবে। আজকে এখানেই শেষ হোক, 3টা বাজে। আম্মা যদি বকে? বকা খাবি, সমস্যা কি? সানজি হতাশার নিঃশ্বাস ফেলে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। 2 কদম হেঁটে যাওয়ার পথে থেমে আবার ফিরে আসে। সরাসরি হাত বাড়িয়ে দেয় সান্নিধ্যের দিকে। সান্নিধ্য সানজির বাড়ানো হাত দেখে বুঝে দেয় তার উদ্দেশ্য। কপাল কুঁচকে বলে, তোকে দিয়ে আমি কোনো কাজ করাইনি। বকা দেওয়ার জন্য জরিমানা করা হয়েছে, তাড়াতাড়ি দিয়ে দে, আমি ঘুমাতে যাব। তোর বিয়ে কালকেই হবে। কালকেই হোক বা আজকেই হোক, জরিমানা চাই আগে। তোর কাছে এইটা বকা মনে হয় কিভাবে? গলার টোন জোরে হয়েছিল, মানেই বকা। জরিমানা না দিলে যাব না, আমি অনশনে বসবো। সান্নিধ্য ছোট করে নিঃশ্বাস ফেলে। পকেট হতে ওয়ালেট বের করতে করতে গম্ভীর কণ্ঠে বলে, অনশন শব্দটার মান সম্মান বিলীন করিস না। বসবি তো ফ্রিজের কাছে গিয়ে। 500 টাকা হবে। 1000-এর নিচে কথা নেই। বিয়ে করেছি আমি, একটা ছোট বউ আছে, কমিয়ে আন। তোর বাচ্চা বউকে এখান থেকে ভাগে দেবনি, সমস্যা নেই। বার্গেনিং করবি, যত অ্যামাউন্ট বাড়বে তত। সান্নিধ্য 1000 টাকার নোট গুছিয়ে দিয়ে সোফায় বসে পড়ে। অন্যদিকে সারপ্রাস নিজেকে নিরাপদ দাবি করে কেটে পড়ে। মুহূর্তেই তার ডাক আসে পিছন হতে। দেখ বোন, তোকে দিয়ে আমি কখনো কোনো কাজ করাইনি, বকাও দেইনি। বিনা কারণে জরিমানা করিস না। তোমার ছেলে সেদিন রেস্টুরেন্টে গিয়ে 2 টাকার বাহার দেখিয়ে 1000 টাকার খাবার অর্ডার করেছিল। 3 ঘন্টা তোমার গুণধর পুত্রকে দেখে শুনে রেখেছি, এমনি এমনি। নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? ফ্লোরে গড়াগড়ি করে কান্না শুরু করেছিল। কত? 1000ই দাও। এইটুকুতেই 1000? বারে, আমার 500, শেহরিনের 500। সারপ্রাস অবাক চাহনিতে সান্নিধ্যের দিকে তাকিয়ে বলে, নেতা সাহেবের বউ চাঁদা তোলে? সঙ্গদোষে লোহা ভাসে। তোলে না ভাইয়া, ট্রেনিং দিচ্ছি মাত্র। সানজি সারপ্রাস হতে টাকা পাওয়া মাত্র গুনতে গুনতে উপরে চলে যায়। 4টা 500 টাকার নোট হতে 2টো তার, 2টো শেহরিনের। খেলা আছে নাকি? সান্নিধ্য টিভি চালু করে রিমোট নিয়ে চ্যানেল পাল্টাতে পাল্টাতে মাথা নাড়ায়। সারপ্রাস সিঁড়ি পথে পা বাড়াতে বাড়াতে বলে, সকালে অফ টাইম। 11টার দিকে বের হব। হিউজ টাইম, আবার 7টার মধ্যে বের হতে হবে। রাতে ফ্রি থাকলে আমার কার্যালয়ে আসিস, কিছু ফাইলে সাইন লাগবে তোর। আবার কি করছিস তুই? সান্নিধ্য ভ্রুদয় বাঁকা করে সারপ্রাসের দিকে তাকিয়ে বলে, বেটা বন্দরের কাগজপত্র। তাও ভালো। আমি ভেবেছি এমপি সাহেব আবার নতুন করে কিছু অঘটন ঘটিয়েছে। ঘড়িতে বাজে 3টা 23 মিনিট। টিভিতে চলছে ইংলিশ প্রিমিয়াম লিগের ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসির ম্যাচ। সোফায় বসে নেতা সাহেব আরামে উপভোগ করছেন তার পছন্দের ক্লাবের খেলা। হাজার কর্মব্যস্ততা থাকলেও খেলা দেখার প্রতি নেশাটা তার বেশ প্রখর। টিভিতে, ল্যাপটপে কিংবা ফোনে যে কোনো কিছুতেই একটু হলেই উকি দিতে হবে তাকে। প্রায় অন্ধকার আচ্ছন্ন বেডসাইড ল্যাম্প হতে ভেসে আসা মৃদু আলোতে হাত দিয়ে বেডের এক পাশটা পরোক্ষ করে নেয় শেহরিন। না, কোনো মানুষের অস্তিত্ব নেই। পিটপিট চোখটাকে সময় নিয়ে সজাগ করে তুলে সে। খানিকটা মাথা তুলে আশেপাশে পুরো রুমটা দৃষ্টি বুলিয়েও কাঙ্ক্ষিত মানুষের দেখা পেতে সক্ষম হয় না। অবশেষে উপায়ন্তর না পেয়ে শোয়া ছেড়ে উঠে বসে। সাইড হতে ফোনটা নিয়ে অন করে দেখে 3:30 বাজতে চলছে। এত রাতে কথায় গেলেন উনি? ওয়াশরুমের দরজাও তো সামনে হতে লক করা, তবে কি বেলকনিতে? খানিকক্ষণ অপেক্ষা করে ব্যালকনি হতে কোনো মানুষের উপস্থিতির রেশ বুঝতে না পেরে শেহরিন সরাসরি কল করে তার নেতা সাহেবকে। কোথায় আপনি? নিচে। ঘুমাওনি তুমি? ঘুমিয়েছিলাম, ভেঙে গিয়েছে। নিচে কি করছেন? খেলা দেখছি। শেহরিনের কপালে ভাঁজ হয়ে আসে।
হালকা রাগান্বিত সুর তুলে বলে, ঘুমানো বাদ দিয়ে এত রাতে খেলা দেখছেন কেন? এক্ষুনি উপরে আসুন। 15 মিনিট পরে আসি। 15 সেকেন্ডও নয়, সারাদিন চট্টগ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ান। রাতে ঘুমটা ঠিকভাবে না হলে হবে? সান্নিধ্য বউয়ের করা শাসনে মৃদু হাসে, ধীর কণ্ঠে বলে, অভ্যাস আছে আমার ম্যাডাম। আপনি আসবেন কিনা বলুন। আচ্ছা, 10 মিনিট পরে আসছি। কোনো 10 মিনিট চলবে না। সান্নিধ্য সময়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, লাস্ট 8 মিনিট। শেহরিন গাঢ় নিঃশ্বাস ফেলে ফোন কেটে দেয়। কয়েক সেকেন্ড নীরবতা পালন করে চুপচাপ বসে থাকে সে। এর মাঝে হুট করে মস্তিষ্কে হানা দেয় তার দারুণ একটা বুদ্ধি। চোখ যুগল ঘুরিয়ে ঘুরিয়ে বুদ্ধিটাকে কাজে লাগানোর জন্য সঠিক পদক্ষেপ বেছে নেয় মুহূর্তেই। অতঃপর স্ক্রিনের পানে তাকিয়ে বাঁকা হেসে বলে, ওয়েট, আপনাকে 4-5 মিনিটের মধ্যে উপরে নিয়ে আসছে। দ্রুত বেড হতে সে কাবাট খোলে। স্তরে স্তরে সাজানো শাড়িগুলোর মধ্যে হতে সেই বটন গ্রিন রঙের শাড়িটা বের করে এক পলক সেদিক পানে তাকিয়ে রহস্য মাখা হাসি হাসে শেহরিন। সময়ের দিকে একবার নজর বুলিয়ে চলে যায় ওয়াশরুমে। অল্প সময়ের মাঝেই ফ্রেশ হয়ে বেশ সুন্দর কায়দায় শাড়িটা পরে বের হয় চতুর রমণী। কক্ষটাকে আলোয় আলোকিত করে আয়নার সামনে গিয়ে নিজেকে দাঁড় করায়। চুলগুলো ছেড়ে দিয়ে চিরুনি করে গুছিয়ে নেয়। হালকা লিপস্টিক দিয়ে ঠোঁটটাকে করে তোলে রঞ্জিত। ব্যাস এতটুকুই যথেষ্ট নেতা সাহেবকে ঘায়েল করার জন্য। শেহরিন পিট পিট পায়ে কক্ষ হতে বের হয়ে চারপাশটা সূক্ষ্ম নজর দেয়। বাড়ির কেউ যদি একবার তাকে দেখে নেয় তো একদম সর্বনাশ। লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবে না সকালে। রাত বেরাতে তাদের এসব উদ্ভট কাণ্ড দেখে সবাই নিশ্চিত বলবে পাগল। চরম আশঙ্কায় ভীতু মনটাকে আড়াল করে সে সিঁড়ি হতে নামতে থাকে 1 পা 2 পা করে। মধ্য সিঁড়ি হতে নিজের ড্রয়িং রুমে নেতা সাহেবকে দেখতে পাওয়া মুহূর্তেই পা থামিয়ে ফেলে সঙ্গে সঙ্গে। হাতের মুঠোয় থাকা ফোনটা নিয়ে সরাসরি কল করে কানে ধরে। শ্রবণে এসে পুরুষালী কণ্ঠস্বরে আঘাত হানে, আর 3 মিনিট। ঘাড় ঘুরিয়ে তাকান উপরে। সান্নিধ্য শেহরিনের ফিসফিস গলার বলা কথাটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকায় উপরে। সিঁড়ির পাশে লাগোয়া ওয়ান স্কেলের মৃদু নরম আলোতে সে সবুজ রঙা এক মায়াবীকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। চোখে চোখ পড়তেই নারী কায়াটা ভ্রু জোড়া উঁচিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির ঝলক তোলে। বসন্তের প্রথম সবুজ পাতার মতো দুলে উঠে সে আপন ছন্দে। দূর হতে দেখে মনে হয় মায়াবী আলোর মাঝে কোনো অদেখা উপবনের পাতা হালকা হাওয়ায় দুলে চলছে। শেহরিন চোখ দুটো হতে চতুরতার ছায়ার সঙ্গে মিষ্টি দ্রুতি বিদ্যুৎ করতে থাকে, যা সরাসরি এসে লাগে সান্নিধ্যের বুকের বা পাশটায়। নিস্তব্ধ দৃষ্টিতে মুখে অবিশ্বাস্য ভাব জুগিয়ে সে দেখে চলে তার প্রেয়সীকে। টিভির ওপর পাশ হতে ভেসে আসছে গ্যালারি জুড়ে সমর্থকদের চিৎকার, ধারাভাষ্যকের আমেজ মাখা কণ্ঠস্বর। কি জানি হয়তো গোল হয়েছে। এখন সেটা পক্ষ নাকি বিপক্ষ দলের সেটা দেখার আগ্রহটুকু আর নেই নেতা সাহেবের। সে ব্যস্ত রয়েছে তার নারীর অপ্রার্থী দৃশ্যটাকে আত্মস্থ করে নিতে। শেহরিন প্রয়োজনীয় কার্যটুকু সম্পূর্ণ করা মাত্র দ্রুত উপরে চলে যায়। যার উদ্দেশ্য ছিল মনে হচ্ছে হাসিল হয়ে গিয়েছে, আর দরকার নেই। নেতা সাহেব ইতিমধ্যে ঘায়েল হয়ে গিয়েছে। এখন এমনিতে সে কক্ষে উপস্থিত হতে বাধ্য হবে। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয় সান্নিধ্য। ঠোঁটের কোণে তার ক্ষীণ হাসির রেশ লেপ্টে আছে। তার গিন্নি তাকে একদম অল ফিল্ডে গোল দিয়ে দিয়েছে। নিখুঁত পরিকল্পিত ছলনায় একটুখানি উপস্থিতিতে তাকে মোহিত করে তুলে দিয়ে গিয়েছে গভীরভাবে। নারী হৃদয়ের গহীন কোণ হতে উঠে আসা এই ছলনা যে কোনো পুরুষকে বন্দি করে দিতে সক্ষম। নারী সে তো ছলনার আধার। তার একটি দৃষ্টি যথেষ্ট পুরুষের শক্ত হৃদয়কে নরম করে দিতে, একটি হাসি যথেষ্ট যুদ্ধ থামিয়ে দিতে। তার একটা নিখুঁত পরিকল্পনা আপন পুরুষের মস্তিষ্কে বিচরণ করতে সক্ষম। খেলা তখনও চলছে অতিরিক্ত সময়। শেষ সময়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটাকে উপেক্ষা করতে সান্নিধ্যের বিন্দুমাত্র অনুশোচনা মনে জাগে না।
টিভিটা বন্ধ রাখা মাত্র ধূপধাপ পায়ে সিঁড়ি অতিক্রম করে সরাসরি চলে যায় নিজ কক্ষে। মিঠে আলোয় আধারের উপেক্ষানে ব্যালকনির সবুজ পাতায় এসে লাগছে শেষ রাতের হাওয়া। চাঁদের আলো মিলনতায় ছেয়ে আছে, হয়তো বিদায়ের সময় ঘনিয়ে এসেছে তার। দক্ষিণের সেই মৃদুমন্দ বাতাসে খোলা চুলগুলো মুখে এসে খাচ্ছে লুটোপুটি শেহরিনের। কিছু সময় পেরোতেই শরীরের ভাঁজে পুরুষালী স্পর্শ পেতেই সে হালকা কেঁপে ওঠে। পিছন হতে কেউ একজন তাকে জড়িয়ে নিয়ে নিজের সঙ্গে আষ্টে পিষ্টে। শক্ত হাত দুটো তার শাড়ি ভেদ করে উদরে গিয়ে বিচরণ করে। শেহরিন নিজেকে ঘুরিয়ে নেয় সঙ্গে সঙ্গে। নেতা সাহেবের চোখে চোখ রেখে হাত দুটো দিয়ে টি শার্ট আঁকড়ে ধরে মুখ উপরি পানে তোলে। নির্মেদ স্বরে বলে, এসছেন কেন? যান, খেলা দেখুন। ম্যাচ রেফারি লাল কার্ড দেখিয়ে পাঠিয়ে দিয়েছে তোমার কাছে, বলেছে আগে বউ তারপরে খেলা। নাটক কম করুন নেতা সাহেব। আমি যখন ফোন করলাম তখন আসলেন না কেন? হলুদ কার্ড ছিল ওটা, মানে ওয়ার্নিং আর কি। চালাকি কম করে করুন। সান্নিধ্য শেহরিনের কোমর দু হাতে পেঁচিয়ে মাথা নিচু করে গাঢ় নিঃশ্বাসের মাঝে কোমল গলায় বলে, আমার বউ আমার চেয়ে এক ধাপ এগিয়ে, একদম ডিরেক্ট অ্যাকশনে চলে গিয়েছে সে। রাজনৈতিক পার্সনদের বাগে আনতে ডিরেক্ট অ্যাকশনই নিতে হয়, কারণ আপনারা তো সহজে পথ ভোলা যাত্রী নন। মানুষ প্রকৃতিগতভাবেই রাজনৈতিক সত্তা, রাজনীতি ছাড়া মানুষ অসম্পূর্ণ। আমার কথা নয়, অ্যারিস্টটলের কথা। জর্জ বার্নার্ড শ এর একটা কথা আছে জানেন? তিনি বলেছেন, রাজনীতি হচ্ছে মিথ্যা এবং প্রভাব খাটানোর শিল্প। সৎ রাজনীতি স্বাধীনতার রক্ষক, অসৎ রাজনীতি স্বাধীনতাকে ধ্বংস করে এবং পৃথিবীতে অসৎ রাজনীতিতেই ঘেরা। সান্নিধ্য ঠোঁট কামড়ে হাসে শেহরিনের পানে তাকে। অতঃপর চলমান দ্বীপ শিখার নাকের ডোগায় ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিয়ে বলে, পৃথিবীতে একটা জিনিস যদি পুরোটাই অসতে ঘেরা থাকে তাহলে সেটা কোনোভাবেই কালের বিবর্তনে প্রবাহিত হতে পারবে না, তার ধ্বংস অনিবার্য। রাজনীতিতে অসতের ভিড়ে সৎ শব্দটা আছে জন্যই এখনো টিকে আছে। রাজনীতির মাঝে তাহলে এত অস্থিতিশীলতা কেন? স্থিতিশীলতা কোন জায়গায়? কর্মজগতের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, ক্ষমতার প্রভাব আছে। শেহরিন দু হাত ভাঁজ করে সান্নিধ্যের বুকের উপরে রেখে তার উপরে থুতনি ঠেকিয়ে বলে, এগুলোরই শিকড় আপনারই শেয়ার হোল্ডার। আমার প্রতিপক্ষ দলগুলো যদি জানতো আমার বউও আমার বিপক্ষে, ডেফিনেটলি তারা খুশিতে মিষ্টি বিলি করত। বাহ, তাহলে তো তারা আমার দলের লোক। হাত মেলাতে হবে। হাত মেলানো যাবে না। আপনি দূর থেকেই তাদের সমর্থক হয়ে থাকুন আর আমার বিপক্ষে যত পারুন যুদ্ধ ঘোষণা করুন। আপনি সবসময় আমাকে এত চোখে চোখে কেন রাখেন নেতা সাহেব? সান্নিধ্য শেহরিনের উদর ছেড়ে দু হাতের আজলে মুখটা তুলে নিয়ে শীতল কণ্ঠে বলে, কারণ আপনি শুধু আমার, আপনার দিকে কেউ তাকালেও সেটা আমার সহ্য হয় না। এত পজিটিভ? আপনার মতোই। মোটেও আমি পজিটিভ নই। সিরিয়াসলি আপনি পজিটিভ না? অবশ্যই না। ঠিক আছে, কালকে তাহলে আরহামকে সরিয়ে একটা নারী পিএ নিয়োগ দিবে। যেখানে যাব আলমারিতে আপনার কাপড় চোপড়ের সেকশনে দুটো পিস্তল রাখা আছে। কোন পিস্তলের গুলি খেতে চান বলুন, ডিরেক্ট শুট করে দিব আপনাকে। ও আচ্ছা, আপনি তাহলে পজিটিভ না? চুপ, কথা বলবেন না। হচ্ছে না, সমঝোতায় আসতে হবে তাহলে। শেহরিন সান্নিধ্যের চোখে চোখ রেখে বলে, কি সমঝোতা? হ্যান্ডশেক করতে হবে? হুম, লিপ শেক করতে হবে। আপনি? সান্নিধ্য শেহরিনের পাতলা ঠোঁটের মাঝে আঙ্গুল ঠেকে চুপ করিয়ে দেয়। বাম হাতে শাড়ির আঁচল তুলে ঠোঁটে লেগে থাকা লিপস্টিক মুছে ফেলে সন্তপনে। অতঃপর গোলাপি রাঙ্গা ঠোঁটটা হালকা ভিজে উঠতেই মাথা নিচু করে সে তার শুষ্ক ঠোঁট ডুবিয়ে দেয় গভীরভাবে। ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলতেই নিবিড় উচ্ছ্বাসে শুষে নিতে থাকে প্রিয়তমার সমস্ত আবেশতা। উচ্চতার খানিকটা ব্যবধান কমাতে নিজের পায়ের উপরে তুলে নেয় শেহরিনকে। স্নিগ্ধ রমণীর উদর হতে পাতলা শাড়ির আবরণ সরিয়ে আঙ্গুলের অবাধ্য বিচরণ ঘটায় সেখানটা জুড়ে।
প্রবল উন্মাদনায় ডুব দেয় প্রেমোত্তাপ সেই লগ্নে। শেহরিনের শরীর অসাড় হয়ে আসে। চোখ বন্ধ করে সে দুহাত খামচে ধরে নেতা সাহেবের প্রশস্ত পিঠের নখ বসিয়ে দেয়। বেসামাল মধু তৃষ্ণা মেটাতে নিজেকে করে আত্মসমর্পণ। লুকিয়ে নেয় তার একান্ত পুরুষের দেহের মধ্যখানিতে। চাঁদের আলো ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে আসে। ধরণীর বুকে দুটো মানবীর ভালোবাসার ঘেরা মুহূর্তের সাক্ষী হয়ে মেঘের আড়ালে সেও নিজেকে নেয় মুড়িয়ে। অপরদিকে দমকা হাওয়া এসে দুলিয়ে দিয়ে যায় দুজোড়া কপোতিকে। নিগ্রুট রাতে নিগ্রুট মোহনীয়তায় শ্রবণে মেঘের ছায়ায় ভাসতে থাকে দুজনে প্রগাঢ় চিত্তে। শ্রাবণের শেষ দিন আজ। বৃষ্টিমাখা সকাল পার হয়ে দুপুরে এসে ঠেকেছে বেলা। কালো মেঘের আওয়াজে আকাশের হয়ে আসে ভারী মন খারাপ। আর সেই মন খারাপের মাঝেই পরীক্ষা দিয়ে বাসায় এসে পৌঁছেছে শেহরিন। অন্যান্য দিনের ন্যায় আজকে আর তাকে ড্রাইভার আঙ্কেল নিতে যায়নি। ওনার বদলে গিয়েছিলেন নেতা সাহেব নিজেই। বাসায় কোনো একটা দরকারে ফেরার পথে ভার্সিটি হয়ে নিয়ে এসেছে তাকে। শেহরিন বাসার ভেতরে প্রবেশ করা মাত্র বেশ অবাক হয়ে আশেপাশের চিত্র দেখে। নিজের বিস্মিত ভাবটাকে পুষিয়ে ধীর পায়ে হেঁটে সে সামনে এগোতে থাকে। নিত্যদিনের সাজানো গোছানো ড্রয়িং রুমে আজ এসেছে বিস্তর পরিবর্তন। শ্বাস বর, সেই সাথে আভিজাত্যের ছোঁয়া লেগে আছে চারিদিকে। মনে হচ্ছে যেন কোনো অতিথি আগমনের ব্যাপার স্যাপার ঘটতে চলছে। লতা, কেউ আসছে বাসায়? শুধু কেউ না বৌমনি, অনেকজনেই আসতেছে। আপনার পরীক্ষা হইল? হ্যাঁ হলো। কারা আসছে? কাজে মগ্ন লতা জবাব দেওয়ার আগে পিছন হতে কিছুটা ব্যস্ত সুরে ডাক ভেসে আসে। শেহরিন শাশুড়ি মায়ের হতে নিজের নামের ডাক শুনে পিছু ঘুরে তাকায়। ধীর কণ্ঠে বলে, জি আম্মা। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। পরবর্তী পরীক্ষা কবে? জি রবিবারে। মিসেস নাজনীন হাতে থাকা কাচের ঝকঝকে ফুলদানিটা টেবিলের মাঝে সাজিয়ে রাখে। আশেপাশের জিনিসগুলোতে নজরদারি করতে করতে শেহরিনের দিকে এক পলক তাকিয়ে বলেন, বাসায় অতিথি আসছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। সান্নিধ্য এসেছে কি? হ্যাঁ এসছেন, বাইরে ফোনে কথা বলছেন উনি। আচ্ছা, তুমি তাহলে ফ্রেশ হয়ে একটু সানজির রুমে যাবে, কেমন? তৃতীয় হাতের কাজ সেরে যাচ্ছে, দুজন মিলে ওকে একটু গুছিয়ে দিবে। শেহরিনের মনে ব্যাপক খটকা সৃষ্টি হয় এক লহমায়। অতিথি আসছে, সেই সাথে সানজি আপুকে গুছিয়ে দিতে হবে। তাহলে কি দেখতে আসছে আপুকে? কারা দেখতে আসছে? মুইদ ভাইয়ারা নাকি অন্য কেউ? আম্মা, সানজি আপুকে কি দেখতে আসছে? হ্যাঁ, এই তো আর একটু পরেই মনে হয় এসে যাবেন ওনারা। তুমি দেরি করো না, তাড়াতাড়ি যাও। শাশুড়ি মায়ের ব্যস্ততা দেখে শেহরিন আর দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ কিংবা সাহস পায় না। কোনো মতে মাথা দুলিয়ে সে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। মন মস্তিষ্কে তার নানান রকম প্রশ্নেরা এসে ভিড় জমিয়েছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। যদি মুহিত ভাইয়াই হয় তাহলে সানজিয়াপুর সবাইকে জানালো কবে? আর জানালেও সবাই বিনা বাক্যেই এভাবে রাজি হয়ে গেল? একটু হলেও তো কথাবার্তা উঠবে, নাকি সবই হয়ে গিয়েছে শুধুমাত্র তারই অজানা? না, তা কি করে হতে পারে? আমি তো এ বাসাতেই থাকি, এত কিছু হয়ে যাবে আমি জানবো না? আর নেতা সাহেব উনিও তো কিছু বলেনি। নিজ মনে বিড়বিড় করতে করতে কক্ষে যাওয়ার পথে সানজির কক্ষের দিকে এক নজর তাকায় শেহরিন। এই মুহূর্তে মনে হচ্ছে সানজি আপুর থেকে সব শুনে খোলাসা হতে। সত্যি মুহিত ভাইয়া নাকি অন্য কেউ? যদি অন্য কেউ হয় তাহলে কি আপু এখন কান্না করছে ঘরে বসে, মন খারাপ করে আছে? মনের মধ্যে সাহস এনেও আনতে পারে না নাজুক লতিকা। শাশুড়ি মায়ের তারার কথা ভেবে আক পিস সব কিছু বাদ দিয়ে ছোটে ফ্রেশ হতে। যতই হোক না কেন পরে শোনা যাবে, আগাম এত চিন্তা করে লাভ নেই। যত ভাববে ততই নেগেটিভ বাড়বে। হয়তো মুহিত ভাইয়ারাই কোনো একটা ম্যাজিক করেছে, যার কারণে বিয়ের প্রথম ধাপ এত তাড়াতাড়ি এগিয়ে এসেছে। অযথাই উল্টো পাল্টা ভেবে চলছে সে। বি পজিটিভ শেহরিন, বি পজিটিভ। এত ওভার থিঙ্কিং করতে হয় না, নিজের কাজে মন দাও, যাও।
ড্রয়িং রুমের মস্ত কাজের তদাকরি শেষে মিসেস নাজনীন ডাইনিং এরিয়ায় যাওয়ার জন্য পা বাড়ায়। খাবারের দিকটা এখন একবার চোখ বুলিয়ে দেখার বাকি আছে শুধু। কিন্তু যাওয়ার পথে ফোনে কথা বলা শেষ করে সান্নিধ্যকে ভেতরে প্রবেশ করতে দেখে থেমে যান তিনি। পুনরায় ছেলের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, সান্নিধ্য, ফোন হতে দৃষ্টি তুলে সান্নিধ্য পাশ ফিরে তাকায়। মায়ের আগমন দেখে সে নিজেও পথরেখা থামায়। দুপুরে থাকছো কি? না, 3:30টার দিকে বের হতে হবে আমাকে। ওনারা আসছেন, তুমি থাকবে না? বিষয়টা খারাপ দেখায় না? ভাইয়া আসছে, খারাপ দেখাবে না? কোনো কিছুতেই তোমার সময় হয় না। সপুরাজ ঠিকই ম্যানেজ করে আসতে পারে, অথচ তুমি পারো না। বিয়ের দিনও এই কথা বলবে নিশ্চয়ই। সান্নিধ্য হালকা হাসে মায়ের কথায়, শান্ত গলায় ছোট করে বলে, আচ্ছা, বিয়ের সময় আসুক, দেখা যাবে তখন। দেখব, ওনারা এসে যাবেন প্রায়, অথচ দেখো কেউ নেই। বাবা কোথায়? লাইব্রেরি রুমে। ওনারা আসলে বের হবেন। যাই হোক, একসাথে লাঞ্চটা করো অন্তত। পাঞ্জাবির হাতা তুলে সিলভার ঘড়িটার ডায়াল পানে তাকায় সান্নিধ্য। 3টা বাজতে কয়েক মিনিট বাকি আছে, আর হাতে সময় আছে মাত্র আধ ঘন্টা। আজকে তার উপরে একটা সেমিনার রয়েছে, সেখানেও যেতে হবে। লাঞ্চ করার জন্য সময় বের করাটাই কঠিন আম্মা। তাদের আশার উপর ডিপেন্ড করে থাকলে আমার চলবে না। মিসেস নাজনীন ছেলের কথায় নীরবে হতাশার নিঃশ্বাস ফেলেন। একে বলে আসলেই কোনো লাভ নেই। সময়ের কাছে তার ছুটি মেলা ভার। কর্মজগৎ ছাড়াও যে পরিবার বলতে কিছু একটা থাকে, এটা বোধহয় যারা রাজনীতি করে তাদের একটু কমই বোধগম্য হয়। এতকাল দেখে এসেছে স্বামীর ব্যস্ততা, এখন দেখছে ছেলের ব্যস্ততা। ঠিক আছে, যেহেতু সময়ই হচ্ছে না, তাহলে আর বলে লাভ নেই। খাবার কি উপরে পাঠিয়ে দিব? দাও। সান্নিধ্য উপরে চলে যেতেই মিসেস নাজনীন লতাকে ডেকে নেন। ছেলের জন্য আলাদা খাবার সার্ভ করতে ডাইনিং সেরে চলে যান কিচেনে। বাইরের দিকটা সব ঠিক আছে? আছে খালাম্মা। লনের ধারে পানি জমে নেই তো? আমিন ভাই সব পরিষ্কার কইরা রাখছে। তয় গ্যারেজে সান্নিধ্য ভাইয়ের গাড়ি আইসে জন্য একটু ময়লা হয়েছে, ওইটাও পরিষ্কার কইরা দিবনি কইছে। একটু পর তো আবার গাড়ি নিয়ে বের হবে, আবার সপরাজও আসবে। আমিন যেন ওখানেই থাকে। বৃষ্টির দিনে সবাই গাড়ির সাথে সব কাদা ময়লা উঠিয়ে নিয়ে আসে বাসায়। আচ্ছা, ভালো করে পরিষ্কার করতে বলবি। কমনে তো। লতা একটুখানি সরে দাঁড়ায় মিসেস নাজনীর হতে। নিজেকে আড়াল করে সরু চোখে তাকিয়ে মুখ বাঁকায় চুপি সারে। পরিষ্কার করতে করতে মাইসার চামড়া উঠা গেলেও কইব ময়লা লাইকা আছে। একেবারে হয় না, 14 বার করণ লাগে। পরীক্ষা দেওয়ার আগে শেহরিনের সবসময় অভ্যাস গোসল করে যাওয়া। গোসল না করলে সেদিন তার পরীক্ষা ভালো হয় না খুব একটা। পরীক্ষার হলে গিয়ে সব কিছু একটা ভুলে যাবে, নয়তো সঠিক জিনিস ভুল করে আসবে নিশ্চিত। অতঃপর মাথা এলোমেলো করে সেই ভুল করা জিনিসটা নিয়ে ডিপ্রেশনে ভুগবে পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত। এসব সমস্যা এড়াতে তাই প্রত্যাহিক পরীক্ষার আগে তার এই অনিবার্য কাজ সম্পাদন করতেই হয়। নিয়ম অনুযায়ী আজও গোসল করেই গিয়েছিল এক্সাম দিতে, যার কারণে ভার্সিটি থেকে এসে ফ্রেশ হতে লাগে না খুব একটা সময়। ইয়েলো হোয়াইট মিশনের সুন্দর একটা সালোয়ার কামিজ পরিধান করে আয়নার সামনে এসে দাঁড়ায় সে। আধভেজা চুলগুলো কোনো মতে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে পেঁচিয়ে গিয়েছিল পরীক্ষা দিতে। এখনও ভেতরে খানিকটা ভেজা রয়েছে। চুলগুলো ছেড়ে দিয়ে মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নেয় আলতো হাতে। ঠোঁটের লিপ গ্লোস লাগাতে লাগাতে আয়নার মাঝ হতে আর চোখে তাকায় নেতা সাহেবের দিকে। মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে সান্নিধ্য। এক হাতে ফোন, অপর হাতে টাওয়াল নিয়ে মাথা মুছে যাওয়ার কাজটা চলমান রেখেছে সে। গভীর দৃষ্টি তার ফোনের দিকে, হয়তো কোনো মেল এসেছে কিংবা কাজের কিছু। বাসায় মনে হচ্ছে অতিথি এসছে। হুম, কারা এসছে জানেন? জানি। কারা? অতিথিরা। শেহরিন ঠোঁটে লিপ গ্লোস দেওয়া থামিয়ে ভ্রু বাঁকিয়ে ঘুরে তাকায়। নেতা সাহেবের দিকে তাকিয়ে চিকন কণ্ঠে বলে, অতিথিরা কারা? মানুষই তো মনে হচ্ছে। আমি মজা করছি না, কিন্তু সানজি আপুকে দেখতে এসছে কারা সেটা জানতে চাইছি। এভাবে হুটহাট কি হচ্ছে বলুন তো? আপনাকে তো বললাম সেদিন আপু মোহিত ভাইয়াকে ভালোবাসে।
সান্নিধ্য এক নজর ফোন হতে দৃষ্টি তুলে শেহরিনের দিকে তাকায়, শীতল চাহনি বজায় রেখে নরম গলায় বলে, সানজির সাথে কথা বলেছো? আজকে হয়নি, এখন যাব আপুর কাছে। একটু পরে যাও। না, এখনই যেতে হবে। মাথার মধ্যে আমার জট পাকিয়ে যাচ্ছে সবকিছু। কেউ কিছুই বলছেন না আপনারা আমাকে। আপুকে দেখলে সব পরিষ্কার হয়ে যাবে। সব কিছু পরিষ্কারই আছে। তার মানে মুহিত ভাইয়া? হুম। নেতা সাহেবের অপকটের জবাবে শেহরিনের চোখ জোড়া বড় বড় হয়ে যায়। তার মানে তার ধারণাই সত্যি। যাক বাবা, বাঁচা গেল তাহলে। সানজি আপু তো তাহলে ভীষণ খুশি মনে হচ্ছে। উচ্ছ্বাসিত হওয়া মুহূর্তেই হুট করে সে থমকে যায়, সরু চোখ করে তাকিয়ে বলে, এত কিছু হয়ে গেল, আমি জানলাম না কেন? এই তো সেদিন আপু আমাকে শুধু ভাইয়ার কথা বলল, আপনি চালাকি করে আমার থেকে কথাটা বের করে নিলেন। বাবা কিংবা আম্মা কেউই তো জানতো না। রাতারাতি এত কিছু হলো কিভাবে? এসব উত্তর তুমি তোমার সানজি আপুর কাছে পাবা, সে জানে ভালো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমাকে বাদ দিয়ে এত কিছু দেখাচ্ছি মজা। সান্নিধ্য শেহরিনকে যাওয়ার পথে বাধা দেয়। সামনে বেষ্টনীর ন্যায় দাঁড়িয়ে নির্মিত স্বরে বলে, বসো একটু। বসা যাবে না, আম্মা বলেছেন তাড়াতাড়ি যেতে। ঠিক আছে, যাবা। আমিও বের হব একটু পরেই। কেন, আপনি থাকবেন না? না, সেমিনার আছে একটা, অ্যাটেন্ড করতে হবে। এটা কিছু হলো? সেমিনারে গিয়ে সেই তো কবিতা আবৃত্তি করবেন নেতা সাহেব। ওটা হয়তো রেকর্ড করাই আছে। আসিফ ভাইয়াকে বলুন সেটাই সম্প্রচার করে দিতে, তাই তো হয়ে যায়। সান্নিধ্য টাওয়ালটা সোফার উপরে রেখে ফোনটা ট্রাউজারে ঢুকিয়ে নিয়ে বলে, মানুষ লাইভে আমার কবিতা আবৃত্তি শুনতে পছন্দ করে ম্যাডাম। কি হয় শুনে? আমি তো তাই বুঝতে পারি না। বুঝতে হবে না আপনার। আপাতত সোফায় গিয়ে বসুন। শেহরিন ছোট করে নিঃশ্বাস ছেড়ে সোফার কাছে আসে, সিক্ত টাওয়ালটা উঠিয়ে ব্যালকনিতে মেলে দিয়ে এসে বলে, তবুও বিশেষ একটা দিন, সানজি আপু কিন্তু রাগ করবে। তুমি একটু ওকে বলবে বেশি করে রাগ করতে, কেন? তাহলে আমার জরিমানা দিতে হবে না। জরিমানা করবে? সান্নিধ্য এক হাতে খাবারের প্লেট নিয়ে অপর হাতে শেহরিনকে টেনে সোফার কাছে নিয়ে আসে, কোলের উপর বসিয়ে শান্ত কণ্ঠে বলে, থাকছি না এজন্য নিশ্চিত জরিমানা করবে। তাহলে তো আমারও এটা ফলো করা উচিত। রাগ করলে আসলেই লস, কিছু হয় না তেমন। তার চেয়ে জরিমানা করলে তাও পকেট ভারী হয়। দেউলিয়া হয়ে যাব তো। শুনুন নেতা সাহেব, বউ বোন টাকা নিলে কখনো দেউলিয়া হয়ে যায় না, বরং দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। মনে রাখবেন সব সময়। এই জন্যই কি আমার ওয়ালেট মাঝে মাঝে খালি হয়ে যায়। খালি না হলে বৃদ্ধি পাবে কি করে? শূন্যস্থান তৈরি না করলে কখনো কি সেটা পূরণ হয় বলুন? সান্নিধ্য প্লেটের দিকে নজর রেখে মাথা নাড়িয়ে সায় জানায় সহধর্মিনীর কথায়। ছোট করে লোকমা বানিয়ে নিয়ে শেহরিনের মুখে তুলে দিতে দিতে বলে, লজিক আছে আপনার কথায়। আমি লজিক ছাড়া কথা বলি না, কিন্তু কথা হচ্ছে এখন আমি খাবো না প্লিজ। বাসায় অতিথি এসছে। সানজি আপু ভাবি সবাইকে রেখে আমি আগেই খেয়ে নিব? এটা কখনো হয়? সকালে এক্সাম দিতে যাওয়ার সময় খাওনি তুমি। লাঞ্চ করতে করতে 4টা বেজে যাবে সবার। এতক্ষণ না খেয়ে থাকতে পারবা না। অল্প একটু হলেও এখন খেতে হবে। পরে আবার সবার সাথে বসে ভালোভাবে খাবে। আল্লাহ, এত খেতে পারবো না আমি সত্যি। পারবে। গিয়ে তো এখন সানজির কাছে গিয়ে ছোটাছুটি কথার ঝুড়ি খুলে বসবে। সঙ্গে তাসিন তো আছেই। সব একসাথে হলেই আধা ঘন্টার মধ্যেই এনার্জি ডাউন হয়ে যাবে। তখন এমনি ক্ষুধা পাবে। শেহরিন গোল গোল চোখ করে তাকিয়ে তার নেতা সাহেবকে দেখতে থাকে, মুখে খাবার রেখে অস্পষ্ট সুরে আউড়ে বলে, আপনি এত কিছু কিভাবে খেয়াল রাখেন বলুন তো? এত কিছু কিভাবে? অনেক কিছু। আমার যেটা মাথাতেই আসে না আপনি সেটা একদম পারফেক্টলি করে ফেলেন। জিনিয়াস। সান্নিধ্য খাবার মাঝে মৃদু হেসে বলে, প্রতিপক্ষ হতে কমপ্লিমেন্ট পেতে দেখি ভালোই লাগে। আমি সত্য কথাই বলি। গুড। সত্য কথা বলবে সব সময়। শেহরিন কয়েক লোকমা মুখে তুলে নেতা সাহেবকে মানিয়ে নিয়ে উঠে পড়ে, কথা দেয় সবার সঙ্গে বসে সে আবার খেয়ে নেবে। ঘড়ির দিকে তাকিয়ে ওড়নাটা ঠিকঠাক করে মাথায় দেয়। 3টা 20 পার হচ্ছে, এখনও সে ঘরে। অথচ শাশুড়ি মা তাকে বলেছিল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সানজি আপুর কাছে যেতে।
শেহরিন ঘর হতে বের হওয়ার মুহূর্তেই দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এক নজর পেছন ঘুরে তাকায় সে। নেতা সাহেবকে খাওয়ার দিকে মনোযোগী দেখে মুখে লাজুক হাসি টেনে পা টিপে টিপে এগিয়ে আসে আবার তার পেছনে। দু হাত মুষ্টিবদ্ধ করে পেছনে রেখে সোফার কাছে এসে দাঁড়ায় চুপিসারে। বুকের মধ্যে ঢিপ ঢিপ আওয়াজ করলেও নিজেকে ধাতস্থ রেখে ঘাড় নিচু করে সে। অতঃপর চোখ বন্ধ করে সান্নিধ্যের গাল বরাবর টুপ করে একটা চুমু দিয়ে দৌড়ে বের হয়ে যায় রুম হতে। আকস্মিক কাণ্ডে সান্নিধ্য নিজেও যেন প্রস্তুত ছিল না। গালের উপর নরম কিছু স্পর্শ পেতেই সে খাবার থামিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। মুহূর্তেই ঝড়ো গতিতে ছুটে চলে যায় তার দুরন্ত নাজুক রমণী। প্রথমে কিছুটা অবাক হলেও পর মুহূর্তে মাত্র ঘটনাটা উপলব্ধি করে সামান্য ঠোঁট প্রসারিত করে নেতা সাহেব মুখরেখায় শীতলতার রেশ বজায় রেখে খাবারটুকু শেষ করে উঠে যায় নিষ্কার্যে।